দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা বক্তব্য। সাথে আছি আমি মাহমুদুর রহমান বান্না। আজকের আলোচনার বিষয় সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দলীয় নিয়োগ। আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এমপি, আছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। স্বাগত আপনাদের তিনজনকেই। যারা শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে শুরু করি। আওয়ামী লীগের শাসন আমলে আমরা সকল ক্ষেত্রে দলীয়করণ করতে দেখেছি। বিএনপি সে সময়ের বিরোধিতা করেছিল, আন্দোলন করেছিল। আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে 12টা গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ক্ষমতায় আসার পরে বিএনপি কি আওয়ামী লীগের পথেই যাচ্ছে? মানে একই রকম মিলে যায় তাই। থ্যাংক ইউ আপনাকে, আমাদের দুইজন আলোচক এবং আপনি উপস্থাপনা করছেন, মানে তিনজনই আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং সম্মানীয়, এবং দর্শক শ্রোতা যারা আছেন প্রত্যেককে আমি আমার অভিবাদন জানাই। আমরা একসাথে লড়াই করেছি আসলে বিগত দিনে সকলেই আমরা। তো আপনি যে প্রশ্ন করেছেন সে জায়গায় আসি। এখন সরকারি পদে বেসরকারি নিয়োগ বা বেসরকারি পদে আমরা তো এই ট্রেডিশন প্রথম না, আগেও ছিল বাংলাদেশে। শুধু হাসিনার আমল তো বটেই, তার আগেও ছিল। শুধু এটাও না, আপনার মার্কিন যে সিস্টেম, সেই সিস্টেম যদি আপনারা ফলো করেন, সেখানে কিন্তু টোটাল হোয়াইট হাউস এবং সেক্রেটারি টোটাল নতুন সেট আপ ডেমোক্রেটদের হয়, আবার ডেমোক্রেট চলে গেলে রিপাবলিকানরা একইভাবে তৈরি হয়। আপনারা সেটা ফলো করতে না, ফলো করছি না। আমাদের ধরেন এখানকার যে বাস্তবতা, সেই বাস্তবতাটা হলো এরকম যে এখনো বলা হচ্ছে যে প্রশাসনের মধ্যে প্রায় সকলেই বলছেন যে আওয়ামী ফ্যাসিস্টের ভূত, এবং প্রতিনিয়ত এটি নিয়ে আমাদেরকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে 17 বছরের যে জমানো একটা মানে বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষিতে সরকার প্রশাসনকে কাজ করতে অনেক জায়গায় বাধাগ্রস্ত হতে হচ্ছে, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কোথাও স্যাবোটাজের ঘটনা ঘটছে, এরকম ঘটনা ঘটেছে। তো সরকারের তো গণতান্ত্রিক সরকার, তার তো কিছু নীতি পলিসি কর্মসূচি আছে, সেই কর্মসূচি তো বাস্তবায়নের যে সেই কথা যদি বলেন তাহলে 32টা ডিসি বলতে দিয়েছেন, বিশাল ব্যাপার। কিন্তু কেউ কিছু বলে নাই, লেখালেখি হয়েছে, নিউজ করা হয়েছে, কিন্তু এইটা নিয়ে ওরকম করে প্রশ্ন হয়নি। কারণ এখানে বলা হয়েছে যে এই 32টা ডিসি 900 ভোটের কাণ্ডারি ছিল। হ্যাঁ, সেটা তো সত্যই। এখন হয়েছে কি, কিছু লোকে বলে সর্বাঙ্গে যদি ব্যথা হয় আপনি ওষুধ কোথায় দিবেন? এখন এমন করে যদি সিভিল প্রশাসনের পুলিশের সব লোককে আপনি টার্গেট করে বের করে দেন বা বরখাস্ত করেন, সেটাও তো কাম্য না। এই বাস্তবতা আছে। আবার প্রশাসনের লোক সংকটের ব্যাপারও তো আছে, বা অভিজ্ঞ লোকের ব্যাপারও আছে। সেই বাস্তবতায় কিছু কর্পোরেশন 12 জন মানুষকে, হাজার হাজার পদ আছে সচিবালয়ে, তো কাউকে সচিব বা নিচের দিকে তো সিভিল প্রশাসন, সিভিল থেকে কাউকে নেওয়া হয়নি, বরং এক্স সেক্রেটারি তাদের কিছু চুক্তিভিত্তিক কিছু নিয়োগ আছে। কিন্তু বেসিক্যালি তারাও সিভিল সার্ভেন্ট অনস আপন এ টাইম কেউ ছিলেন। সেই সংখ্যাটা খুবই সীমিত। বিশেষ করে যুগ্ম সচিব, তারপরে অতিরিক্ত সচিব, তারপরে উপসচিব, এইসব কোনো পদে এ তো কয়েক হাজার পদ। এখানে কোনো বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে মানে এমন। শুধু তাই না, আর্থিক প্রতিষ্ঠান যেগুলো ব্যাংক, বিমা, এই জায়গাগুলো কিন্তু সরকারি নিয়োগ ছিল আগে। এই সরকার এসে, কারণ যেহেতু সেন্সিটিভ জায়গা, এখানে নানান ধরনের দুর্নীতি লুণ্ঠনের ব্যাপার থাকে, সেই জায়গাগুলো কিন্তু কোনো সরকারি নিয়োগ আমাদের সরকার এখন পর্যন্ত দেয়নি বা সেটা নিষেধ করা আছে। তো সেই জন্যে সরকারের যে কর্মসূচি, যে 12টা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো জানেন তো আপনি? জি জানি 12টা প্রতিষ্ঠান জানি। বিভিন্ন কর্পোরেশন বা প্রতিষ্ঠানগুলো দেওয়া হয়েছে, আমি জানি যে কয়েকটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে বাকি যারা আছে সকলেই তো সরকারি কর্মকর্তা কর্মচারী, সকলেই তো। আর যাদেরকে দেওয়া হয়েছে তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কেরিয়ার, এগুলো আমি জানি। তারাও যে অযোগ্য মানুষ তা না, তারাও যদি সিভিল সার্ভেন্টে থাকতেন নিশ্চয়ই তারাও ভূমিকা রাখতে পারতেন দেশের জন্যে। তো সেই জন্যে যেহেতু একটা বিশেষ প্রেক্ষাপট, নতুন একটা 17 বছরের জমানো পাহাড় সমস্যা, বা প্রশাসনের সিভিল সমস্ত প্রশাসনের মধ্যে আমরা সবসময় দেখছি নানান ধরনের আওয়ামী প্রীতি বা ফ্যাসিস্টের যে বাস্তবতা, সেই বাস্তবতায় এটা দেওয়া হয়েছে। এটা আশা করি যদি তাদের কাজ কর্ম এগুলো দেখে আমরা বিবেচনা করব যে আসলে তাদের দেওয়াটা ঠিক কি ঠিক না। জি, থ্যাংক ইউ। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি তো প্রশাসনের শীর্ষ পদে ছিলেন মেলাগুলো বছর। বর্তমান সরকারের সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? আবারও কি প্রশাসন দলীয় বৃত্তের মধ্যে আটকে গেল? দলীয় বৃত্তের মধ্যে আটকে যাবে এই কথাটা যখন আলোচনা করতে হবে, তখন আসলে বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক বিবেচনা, সংস্কৃতি,
সব কিছু মিলিয়ে আমরা বাংলাদেশে এখন যে অবস্থা হয়েছে তাতে আপনি যে কোনো মানুষকে যে কোনো রঙে রাঙিয়ে দিতে পারবেন। এখন বিএনপি এটা করেছে এবং তাকে খুব বলা সহজ যে এই লোক বিএনপির বেনিফিশিয়ারি বলতেই পারেন আপনি। উনি যে শেষ কথাটা বললেন যে দলীয় বিবেচনার বাইরে, বিবেচনা একটা দলীয় তো হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর বাইরে যদি তার মেধা যোগ্যতা থাকে এবং তিনি কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং তার যে সক্ষমতা থাকে, মেধা যোগ্যতা এবং সক্ষমতা, অনেক সময় মেধা যোগ্যতা আছে কিন্তু বয়সের কারণে অনেক কিছু করতে পারবেন না, এরকমও হয়। তো সেই সব বিবেচনায় যদি এরকম নিয়োগ হয় এবং তারা একটা 10% আমরা অলরেডি সিভিল সার্ভিসে আমরা মেনে নিয়েছি বলতে হয়, মানে মানি না অনেক বলছে কিন্তু কেউ শোনে না কথা। তো জেনারেলের সাথে সময় থেকে এটা চালু হয়ে গেছে যে 10% অফ দি পোস্টস আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবেন। এইটা 1974 একটা আইন অনুযায়ী করা হয় এবং তখনও চুক্তিভিত্তিক নিয়োগের একটা বিধান রাখা হয়েছিল এবং বিধানটা ছিল এরকম যে একেবারে বিজ্ঞানী বা এমন কোনো, পরে একটা ইংরেজি শিক্ষকের ব্যাপার আসলো, শিক্ষাগত বা বিজ্ঞানী এবং একেবারে প্রয়োজন যার অল্টারনেটিভ এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে। এটা 74 সালে ছিল। ওই আইনটার আপনি এখন যেটা দেখবেন যে আমেরিকান স্পয়েল সিস্টেম, যেটা উনি উদাহরণ দিলেন, আমরা তো ভাই আমেরিকায় নাই, সুতরাং ওই উদাহরণ অ্যাকসেপ্ট করবো না আমি। কারণ আপনি আমেরিকা করতে চাইলে আচ্ছা আপনি ওই রকম ফেডারেল সিস্টেম করেন, প্রেসিডেন্সিয়াল সিস্টেম করেন, আপনি ওখানেও একটা লেভেলের পরে, মানে আমাদের দেশের যে জয়েন্ট সেক্রেটারি ওই লেভেলের উপরের লোকগুলো বদল হয়ে যায়। এবং যেসব মানে দল যারা আছে ওখানে 2 পার্টি সিস্টেম আছে, তাদের যে লোকজন আছে তারা কিন্তু লোকজন কালেক্ট করে এবং তারা ওই রাস্তা থেকে লোকজন এনে বসায় দেয় না। আমাদের দলগুলো কিন্তু ওটার জন্য উপযুক্ত না। স্পয়েল সিস্টেম তো একরকম চাই না, কেন পার্লামেন্টারি সিস্টেম আছে। 2 নম্বর হলো আমাদের দল থেকে যে আপনি ওরকম উন্নত মানের একেবারে ভালো কোনো লোক বের করতে পারবেন ওরকম না। তো সেই ক্ষেত্রে ওই যে 10% আছে, এই 10%-এর বাইরে চলে যাচ্ছে এখন বিষয়টা। তো 10%-এর বাইরে গেলে সেটা বিবেচনা করতে হবে যাতে আমরা 10%-এর বাইরে না যাই। আমাদের দেশে যে জুলাই আন্দোলন হলো তখন কিন্তু আন্দোলনের প্রথম একটা শর্ত ছিল বৈষম্য চাই না, মেধার চাই, কোটা চাই না। এই যে 10%, দিস ইজ কাইন্ড অফ কোটা, মানে প্রেসিডেন্টের কোটা আর কি। প্রেসিডেন্টের কোটার নামে যেটা হয় যে পার্লামেন্টারি সিস্টেম, এটা আসলে প্রধানমন্ত্রী এবং যে দল ক্ষমতা থাকে তারাই ঠিক করেন। সেই কারণে আপনি যে মানুষগুলোকে দেখবেন সেই মানুষগুলোকে একটা দলীয় পরিচয় খুঁজে পাওয়া যাবে, একটা কানেকশন খুঁজে পাওয়া যাবে, একটা আত্মীয়তার সূত্র খুঁজে পাওয়া যাবে। তো সেই জিনিসগুলো যত কম করা যায়, মানে এখন কমাতে হবে, এইটা যত কম করা যায়, যত কম করতে পারবো তত সমালোচনা কম হবে। এবং সেই সমালোচনাটা কেন নিব? আমাদের সিভিল সার্ভিসে আমি মনে করি না যে লোকজনের অভাব আছে যাদেরকে তুলে আনা যায়, মানে যারা অলরেডি কাজ করছেন। এবং একটা চুক্তিভিত্তিক নিয়োগ কিন্তু সিভিল সার্ভিসের 5টা পর্যায়ে 5টা স্তরে অসন্তোষ সৃষ্টি করে। কারণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হতে পারবে না। আমি ওই উদাহরণটা দিচ্ছি সচিবালয়ে, একই উদাহরণ আপনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দেখতে পারবেন, অন্য ডিপার্টমেন্টেও দেখতে পারবেন, আপনি ডাক্তারদের ওখানেও দেখতে পারবেন। তারপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি হবেন না, ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হবেন না, জয়েন্ট সেক্রেটারি অতিরিক্ত সচিব হবে না, অতিরিক্ত সচিব সচিব হবেন না। তো 5টা স্তরে এটা আটকে যায় এবং এতে একটা ক্ষোভ সৃষ্টি হয়, বেদনা সৃষ্টি হয় এবং এসব নিয়েই কিন্তু সিভিল সার্ভিসে একটা অব্যবস্থার সৃষ্টি হয়। এবং তখন আপনি কিন্তু যে রেজাল্ট পেতে চান, যে কারণে নিয়োগগুলো করা হচ্ছে, দেখা গেল যে উল্টা ফল হবে এবং স্লোথও হয়ে যাবে। এখন আপনি ওই একটা তো আছেই, এখন ট্যাগ আছে ফ্যাসিবাদের দোষর মুক্তমুখ, এটা বলতে পারেন। আসলে সিভিল সার্ভিসে একেবারে দলবাজ কর্মকর্তা যদি মানবে আমাকে জিজ্ঞাসা করেন তাহলে এটা 1-2%-এর বেশি না। এবং এইটা সত্য যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও তো একটু বেশি হবে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে রাজনীতির সাথে সরাসরি যুক্ত মানুষের সংখ্যা এরকম 2%-এর বেশি না। সুতরাং ওই যে কিছু লোক বাদে বাকি সবার ক্ষেত্রে আপনি ওই সরকারের সময় কাজ করছেন, যেটা আপনি উল্লেখ করছিলেন যে ডিসি বদলে দিতে কোনো কথা হয়নি। ও ডিসি আমাকে কেন বদলাতে হবে? আপনার রাতের ভোটের কারিগরকালি ডিসিরা ছিল নাকি? 18 নির্বাচন এবং 24 নির্বাচন, 18 নির্বাচন সরাসরি আমরা প্রত্যক্ষ করছি, কথা বলেছি এবং নির্বাচনের ব্যাপারে আমাদের সমালোচনাগুলো কিন্তু আমরা বলেছি এরকম অনেক মিডিয়াতে। 18 নির্বাচন কারা করেছে? শুধু ডিসিরা করছে, এসপিরা করছে, আর কেউ ছিল না, আরও বাহিনী তো ছিল। তো তাদের যে টাস্ক ফোর্স ছিল, টাস্ক ফোর্সের লোকদের নাম আপনারা আনেন না কেন? বাইর করেন যে টাস্ক ফোর্স কারা ছিল, জেলায় জেলায় কী হয়েছে। আপনি তো নির্বাচন করেছেন, আপনি জানেন না যে ডিসি সাহেব কতটুকু ক্ষমতায় ছিল? পুরো নির্বাচনটাই
এক ধরনের পুলিশি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের নিয়ন্ত্রণে ছিল। সেখানে ডিসির কিন্তু কিছুই করার ছিল না। আমি অনেক ডিসির সাথে কথা বলছি, দে ওয়ার আনডান, তাদেরকে কিছুই করার ছিল না, তারা রিটার্নিং অফিসার ছিলেন, এটা সত্যি। কিন্তু সেই কারণে আপনি এখন বদলে দিবেন তো 24 নির্বাচন একই কথা, আপনি 14 নির্বাচন একই কথা, আপনি তাদের চাকরি খেয়ে ফেলতে পারেন, তাদেরকে বের করে দিতে পারেন। তো এই সিদ্ধান্তটা খুব যৌক্তিক, এটা হবে না। এবং রিটার্নিং অফিসার, আপনি তো নির্বাচন করেছেন, আমাদের মধ্যে উনি করেছেন, উনি জানেন একজন রিটার্নিং অফিসারের পক্ষে তার জেলায় 7টা 8টা 10টা যদি আসন থাকে, পুরো আসনের সবগুলো কেন্দ্র তার পক্ষে একেবারে কন্ট্রোল করা, এটা কিন্তু অসম্ভব ব্যাপার। যদি না ওই যে ব্যালট বাক্স হেলিকপ্টারে করে অথবা ব্যালট বাক্স ডিসি অফিসে নিয়ে যায় বন্ধ করে যদি ব্যালট বাক্সের ফলাফল উল্টে না দেওয়া যায়, সেখানে হয়তো রিটার্নিং অফিসার কিছু থাকে। বাট আমাদের দেশে কিন্তু ওই অবস্থাটা এখন নাই। যেটা হয় সেটা একেবারে কেন্দ্রে হয়, কেন্দ্র দখল, কেন্দ্রে ভোটাভুটি, কেন্দ্রে কাউকে যাইতে না দেওয়া, কেন্দ্রে ভোটটাকে ঠিক করা এবং ওখানে সিগনেচার করা, ওইখানেই সব কিছু করে। আর 18 নির্বাচনে তো রাতের বেলা স্ট্যাম্পিং করা হয়েছে, ভোটের বাক্সর মধ্যে এক একটা করে বাক্স, 2টা করে বাক্স ভরে দেওয়া হয়েছে আগেই। তো সেইটা তো কারা করছে, এটা বাইর করতে হবে। তো সেটার সাথে কি ডিসিরা সরাসরি জড়িত ছিল কিনা, বা এসপিরা সরাসরি জড়িত ছিল কিনা, কমান্ড করছে কিনা, কমান্ড দিছে কিনা। যতদূর আমি জানি 18 নির্বাচনে পুরোপুরি এটা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা মাঠে ছিলেন তারা এটা করেছেন। তা আপনি পুলিশের ব্যবস্থা নিচ্ছেন, সিভিল সার্ভিসের ব্যবস্থা নিচ্ছেন, বাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কী করবে? তাদের কেউ ছিল না, তাদের কেউ দায়ী না। তো এখন আমরা যখন কথা বলি তখন কিন্তু মোটামুটি শুধুমাত্র এদিকে আমাদের নজর থাকে, আমরা পুরো জিনিসটা দেখি না। সো এটা করার আগে আপনাকে ভালোভাবে বিবেচনা করতে হবে। তেমনিভাবে চুক্তিভিত্তিক নিয়োগ যদি দিতে চান আপনি দিতে পারেন, কিন্তু ভালোভাবে বিবেচনা করতে হবে যে আপনি কতটা মানুষকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, এবং তাদের মেধা যোগ্যতা আছে কিনা, এবং তারা তাদের দায়িত্ব পালন করতে পারবে কিনা ঠিকমতো, এবং এইখানে কোনো অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হচ্ছে কিনা। মেধার যোগ্যতার প্রশ্ন তো সবাই বলছে, উনিও বললেন। তো গভর্নমেন্ট বলতেই পারে যে এদের মেধা আছে, যোগ্যতা আছে, আমরা জানি, যেহেতু তারা দলের লোক। না, কিন্তু স্পয়েল সিস্টেম করতে পারবেন না, ওই যে 10% ভিতরে দেখো, পরীক্ষা করে দেখো, পরীক্ষা করো, পরীক্ষা তো হয়েছে। তারপরে দেখা গেল এই যে আমরা লাস্ট 2 ইয়ার্সে পরীক্ষা হয়নি মান্না ভাই, লাস্ট 2 ইয়ার্সে আপনি এই চুক্তিভিত্তিক নিয়োগ তো একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন যাকে আপনারা ওই সরকার উপদেষ্টা করেছিল, এবং তিনি একসাথে 7 জন না 8 জন 9 জন নিয়ে ঢুকেছিলেন। তার মধ্যে একজন মাত্র টিকে আছে, এখন ক্যাবিনেট সেক্রেটারি আছেন, বাকি 7 জন কিন্তু চলে গেছেন। তো 7 জন কাজ করছে না, ওটা খুবই মেধাবী মানুষ, প্রত্যেকে আমার ব্যাচমেট, 82 ব্যাচে, প্রত্যেকে খুব মেধাবী মানুষ, কিন্তু ফলাফল কি? ফলাফল তো কিছু হয়নি। আমি বলছি শুধু মেধাবী প্রশ্ন তো না, এখানে কমিটমেন্টের প্রশ্ন আছে। যেমন সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে একেবারে দলীয় ভিত্তিতে। আজকেই আমি সমকালে দেখলাম খুলনাতে যাচ্ছে তাইভাবে নিজেদের লোককেই শুধু কাজ দেওয়া হচ্ছে। সত্য মিথ্যে জানি না, কিন্তু সমকাল একটা দায়িত্বশীল পত্রিকায় লিখেছে। আমি জানি না কালকে সরকারের পক্ষ থেকে বা কর্পোরেশনের পক্ষ থেকে কোনো রিজাইন্ডার আসবে কি না। তো এখানেও তো এরকম হতে পারে, যোগ্য লোক কিন্তু দলীয় ভিত্তিতে করলো। তো সে তো তার, ও যদি ওনাকে যদি দলীয় ভিত্তিতে করা হয়ে থাকে, তাহলে উনি যখন এইসব টেন্ডার করবেন, একটা প্রসেস আছে। আমি জানি না একেবারে দল বেছে বেছে দেওয়া সম্ভব কিনা। টেন্ডার তো টেন্ডারিং প্রসেস আছে, সেটা কতটুকু কার্যকরী আছে আমি জানি না। আমরা এইগুলো ফেসিস্ট আমলের কাজকর্ম আর কি। আর টেন্ডার তো ড্রপ করতে হয়, টেন্ডার বাক্স তো বিভিন্ন জায়গায় রাখা হয়, সুতরাং টেন্ডারের মধ্যে দিয়ে লোয়েস্ট যিনি আছেন মানে কোয়ালিফাই যদি করে তাকেই এইসব কাজ দেওয়ার কথা। তো এখন যদি কেউ না যায় আর যদি শুধুমাত্র দলের লোকেরা টেন্ডার ড্রপ করে, তাহলে তাদেরকেই তো দিতে হবে, কাজ তো করতে হবে। কিন্তু কি হচ্ছে আসলে ভিতরে ঢুকতে হবে। আমি একটু বলি টেন্ডারের সিস্টেমটা, আমি কিছুটা প্র্যাকটিক্যাল আমি অভিজ্ঞতা। পরে আবার আসবো আপনার কাছে। আমি একটা রাউন্ডটা কমপ্লিট করি। যেন আশরাফ কারি স্যার দুজনের কথাই তো শুনলেন। মানে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে কি, খুব ওপেনলি বলা হচ্ছে যে দেওয়া হয়েছে সেই রকম লোককে যাদের খুব কন্ট্রিবিউশন ছিল আন্দোলনের মধ্যে, যারা দলের প্রতি অনেক কন্ট্রিবিউশন করেছে, জেল কেটেছে, নির্যাতন ভোগ করেছে। এদের মধ্যে আবার এমনও আছে যাদেরকে হয়তো নমিনেশন দেওয়া হয়েছিল, জিততে পারেনি, তাদেরকেও দেওয়া হচ্ছে যে যেহেতু সে ওখানে জিতেনি তাই এখানে দিলাম সন্তুষ্ট করার জন্যে। এইটা কি কোনো অ্যাটিচিউড? এটা মোটেই ভালো অ্যাটিচিউড না। এবং বিএনপি তার নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো বলেছে যে তারা প্রশাসনকে দলীয়করণ করবে না, কাজেই ওই ইশতেহারই তারা বরখেলাপ করছে। তবে একটা প্রেক্ষাপট আপনাকে বলি, 15 বছরে বাংলাদেশে প্রশাসন যেভাবে দলীয়করণ হয়েছে এবং আমরা প্রশাসনের লোকজনকে যেভাবে দলীয় কর্মীর মতো, স্তাবকের মতো আচরণ করতে দেখেছি এবং কুচক্রী হিসাবে নির্বাচন ব্যবস্থাপনাকে ভেঙে ফেলতে দেখেছি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথাটা বলতে হবে।
একটি তো হচ্ছে যে আমরা খালি চোখে বলতেই পারি যে দলীয়করণের আওতায় প্রশাসন চলে আসলো কিনা, কর্পোরেশনগুলোতে 12 জনের নিয়োগ হলো কিনা, কিন্তু আমাদেরকে জানতে হবে এর আগে যারা এই কর্পোরেশনগুলোর দায়িত্বে ছিলেন তারা কি ধরনের সুশাসন নিশ্চিত করেছিলেন। তাদের সময় কি অনিয়ম ছিল না, তদবির ছিল না, ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না? বাংলাদেশের আমলাতন্ত্রের ব্যাপারে অভিযোগের কোনো অন্ত নাই। দলীয়করণ মানে দলের প্রতি সমর্থন দেওয়া এবং দলকে নির্বাচনে বিজয়ী করে আনা এবং ওই জেলার পরিচয়ে পরিচিত হওয়া ইত্যাদি যত রকমের অনিয়ম তারা জানেন, সব করেছেন। কাজেই এই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েই তো সরকার। আচ্ছা, সরকারটিকে তো তার শাসনটিও করতে হবে। এখন যদি আপনি প্রশাসনে দেখেন যে শেখ হাসিনা এবং ফ্যাসিস্টদের অনুগতরা বসে আছে, কেননা সময়টা কিন্তু 15 বছর। যদি 5 বছর হতো এই কথা এত জোর দিয়ে বলতে পারতাম না। 15 বছরের অনিয়ম কিন্তু অনেক কিছু করা সম্ভব। এবং আমরা দেখেছি যে ফ্যাসিজমের যে কায়দাটা হয় সবার গায়ে কাদা লাগিয়ে দেওয়া, যাতে আপনি ওই গোষ্ঠী থেকে, সম্প্রদায় থেকে খুব সহজে বেরোতে না পারেন আপনি চাইলেও। আর এখানে তো আমরা উল্টোটা দেখেছি। প্রশাসন থেকে দেখেছি রাজনীতিবিদদেরকে কি বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে কিভাবে তোয়াজ করা হয়েছে, কিভাবে দৃষ্টিকটুভাবে সিনিয়র আমলারা নির্বাচনের আগে এবং পরে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছেন, পুলিশও করেছে, অন্য আইন শৃঙ্খলা বাহিনীও করেছে। আমি কিন্তু শুধু বেসামরিক আমলাদের কথা বলছি না। এখন বিএনপির যদি ক্রাইটেরিয়া হয়, যাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই, যারা পরাজিত হয়েছেন তাদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, এটি অত্যন্ত দৃষ্টিকটু, এটি হতেই পারে না। কিন্তু বিএনপির যদি দৃষ্টিভঙ্গি হয়, তাদের তো বিভিন্ন দপ্তর সম্পাদকরা আছেন ওই নির্দিষ্ট বিষয়ের, তাদেরও তো অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা তৈরি হওয়ার বিষয় আছে। আপনি যদি সত্যিই রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিকরণ দেখতে চান, কেননা আমাদের এখানে ইমব্যালেন্সটা হচ্ছে একটা অত্যন্ত চৌকস এবং চতুর প্রশাসনের কাছে গিয়া একটা রাজনৈতিক দল আত্মসমর্পণ করে, ফলে শাসনটির মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই না। কেন পাই না? কারণ রাজনীতিবিদদের সেই দক্ষতা, অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি তৈরি হয় না। এখন আমরা দেখব যে এই 12টি কর্পোরেশনে, যেমন আপনি সিটি কর্পোরেশনের কথা বলছিলেন, অভিজ্ঞতা কিন্তু খারাপ। অভিজ্ঞতা আপনি সমকালের উদাহরণ দিচ্ছিলেন, এছাড়াও ভুরি ভুরি অভিযোগ তৈরি হয়েছে। কিন্তু যখন প্রশাসকরা দায়িত্বে থাকেন তখন কি অভিযোগ ছিল না? যখন আমলারা দায়িত্বে ছিলেন নিশ্চিতভাবে অভিযোগ ছিল। পুরো সিস্টেমটা এমন করে তৈরি করা, ওখানে রাজনীতির লোক যাক, প্রশাসনের লোক যাক, সেও দুর্নীতি, অনিয়ম এবং স্বজনপ্রীতির অংশ হয়ে যাচ্ছে। এই ক্যান্সার থেকে আপনি কি করে বের করবেন? এটার অ্যাডহক সলিউশন হবে না। আচ্ছা, নির্বাচনে এই যে ডিসিদের মানে প্রত্যক্ষভাবে আমরা জানি 18 নির্বাচনে তারা কি ভূমিকায় ছিল। শোনেন, অপরাধের মাত্রা পরবর্তীতে অনেকেই বলবে আমার দায়িত্ব ছিল না, আমার সুযোগ কম ছিল, আমি আদিষ্ট হয়েছিলাম, এরকম বলতে বলতে গিয়ে দেখবেন কেউ দায়ী না। তার মানে তো ঘটনাটা ঘটেছিল। পুলিশ দায়ী, প্রশাসন দায়ী, অন্য আইন শৃঙ্খলা বাহিনী দায়ী, কাজেই সবাইকে দায় নিতে হবে। আমি মনে করি প্রশাসনের লোককে বাদ দেওয়া হয়েছে, পরে পুলিশের লোককে বাদ দেওয়া হবে, অন্যদিকেও তাকানো উচিত। এক জায়গায় তো শুরু করতে হবে। কিন্তু কুতর্ক যদি করতে থাকি, কেন বেসামরিক প্রশাসন, কেন পুলিশ না, কেন আইন শৃঙ্খলা, সেটি কিন্তু কোনো কাজের কাজ হবে না। বিএনপিকে দেখেন, বিএনপির কাছ থেকে আমরা সুশাসন চাই, রাজনৈতিক শাসন চাই, যাতে 4.5 বছর পরে তারা ভোটের মাঠে ফেস করতে পারে যে তারা ভোট দিয়ে আরেকবার পাওয়ারে আসতে চাচ্ছে। তারা প্রশাসন তাদের মতো করে সাজাক। এই লোকগুলোকে তারা শুধু দলীয় বিবেচনায় যদিও নিয়েছে, কিন্তু তারা তো ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে, তারা তো তাদের পারফরমেন্স ইভ্যালুয়েট করতে পারে, তার চুক্তিভিত্তিক নিয়োগ যে কোনো সময় বাতিল করতে পারে। এদের উপরে কোনো মনিটরিং থাকবে কিনা সেটি দেখার বিষয় রয়েছে। বাংলাদেশের আমলাতন্ত্রে কী ধরনের মনিটরিং আছে? বাংলাদেশের আমলাতন্ত্রে দুর্নীতির প্রবণতা রোধ করার কী ব্যবস্থা আছে? বাংলাদেশের আমলাতন্ত্রে রাজনীতির কর্মী হয়ে যাওয়া রোধ করা গেছে? কিচ্ছু করা যায়নি। কাজে আমরা যদি, আপনি কি এটাকে একটা ট্রায়াল দিতে বলছেন? আমি ট্রায়াল দেওয়ার পক্ষে। বিএনপি যেরকম করছে এরকম করতে পারে না, আমি বলছি যে দেখেন, প্রথম কথা, একেবারে চিহ্নিত দলীয় কর্মী তাকে গিয়ে আপনার কর্পোরেশনের চেয়ারম্যান করতেছেন, এটা অত্যন্ত দৃষ্টিকটু লাগছে। আপনি দলের মনোভাবাপন্ন, আপনি দলের প্রতি সিম্প্যাথি আছে, কিন্তু তার যোগ্যতা আছে, তার একাডেমিক যোগ্যতা আছে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা আছে, এরকম লোকও তো বাংলাদেশে কয়েক হাজার আছে। কিন্তু দলটি কি করছে? দলটি তার সবচেয়ে কাছের যারা পার্টি অফিসে বসে থাকে বা যারা তার সংগঠনের জন্য জরুরি তাকে বেছে নিয়েছে। সেটিকে বেমানান মনে হচ্ছে। একই কাজ তারা সিটি কর্পোরেশনে করেছে, একই কাজ তারা জেলা পরিষদে করেছে, একই কাজ তারা কর্পোরেশনেও করছে, যেই কারণে বিষয়টি আমাদের চোখে অবশ্যই দৃষ্টিকটু।
কিন্তু আমি ওই জায়গায় নাই যে এনাদেরকে না দিয়ে আমলাদের দিলে এটি সুশাসনের প্রতিষ্ঠান হিসেবে থাকতো, এই জায়গায় আমি নাই। না, সে কথা কেউ বলেনি বোধহয়। না, সে কথাটা এই জন্য উঠেছে যে বলা হচ্ছে যে রাজনীতির লোকরা, প্রথম কথা এদেরকে আমাদের দেখতেও হবে। শোনেন, বিএনপি তো 17 বছর ক্ষমতার করিডোরেই হাঁটতে পারেনি, এদের কথা আপনি বাদ দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরও কি রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা হয়েছে? কয়জনের হয়েছে? বিএনপিকে যেভাবে পাওয়ারের বাইরে রাখা হয়েছিল কৌশলে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যোগসাজশে, এই ব্যুরোক্রেসি সহ, সেটিও তো একটি গর্হিত অপরাধ হয়েছিল। একটি আজকে বিএনপিও যদি একই অপরাধ করে, অন্য দলকে যদি আপনার ধারে কাছে ঘেঁষতে না দেয়, একই অপরাধ বিএনপিও করবে, এবং তার সাথে সঙ্গে যদি হয় আবার ব্যুরোক্রেসি, আমরা সেই ভুল পথেই হাঁটতে থাকছি। কিন্তু আমি মনে করি যে একটি রাজনৈতিক দল ক্ষমতায়, তার রাজনীতির একটা সহনীয় মাত্রার প্রভাব কিন্তু প্রশাসনে বা কর্পোরেশন পরিচালনায় আসতেই পারে। দেখতে হবে এরা ওইখানে টেন্ডারবাজি করে কিনা, ওগুলো বিএনপির আখড়া হয়ে যায় কিনা, ছাত্র দলের আখড়া হয়ে যায় কিনা, সেটি দেখার বিষয়। হ্যাঁ, দেখবো আমরা এটা। ঠিক আছে, যারা বাবুল বলতে চাইছিলেন। না, আমি যেটা বলতে চাই, 1 মিনিট সময় দিতে হবে। 1 মিনিটের বলে ফেলবো যে এই যে নিয়োগের কথা বললেন, এদের প্রত্যেকের একাডেমিক ক্যারিয়ার সম্পর্কে আমি ওয়াকিবহাল। আমার কথা হলো, আশরাফ ভাই যেটা বললো যে রাজনৈতিক মনোভাব সম্পন্ন লোক যদি পেতে পারে, তো রাজনৈতিক লোক পেতে অসুবিধা কেন? মানে পলিটিক্যাল একজন মানুষ যিনি গোটা জীবন রাজনীতি করেছেন, যার মেধা, প্রজ্ঞা বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, এর মধ্যে 9 জন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের ছাত্র যারা এখানে করেছে। কারো কারো থিসিসও আছে। 2 জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনে ফেল করেছেন, এমন কেউ এখানে নাই। নির্বাচনে এই 12 জনের মধ্যে আমি বলছি, একজন আছে রাজশাহীর মেয়র ছিলেন বুলবুল ভাই, এই কয়েকজন মিলে 12 জন। আমার কথা হলো, আপনি তাদের কাজ দেখবেন, এবং 10%-এর যে একটা নীতিমালা আছে, এর বাইরেও তো এখন হয়েছে তা না, এর মধ্যে আরো লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে। আচ্ছা, 10%-এর কি নীতিমালা হয়েছিল নাকি এটা একটা চল হয়ে গেছিল? মোটামুটি চল আর কি, চলটাই নীতি এখন। 10%-এর বেশি যাতে না না, আমার কথা বাট যায় অনেক সময়। আমার কথা হলো, শুধুমাত্র একজন রাজনীতিবিদ গোটা জীবন রাজনীতি করবেন, তিনি খালি এমপি আর মন্ত্রী হবেন, আর কোনো জায়গায় কোনো কিছু হতে পারবেন না, এই যে বাধ্যবাধকতা, রাজনীতি মনোভাব সম্পন্ন মানুষ হবেন, রাজনীতিবিদরা হতে পারবেন না, এটা তো এক ধরনের অবিচার বলে আমরা মনে করি। বাধ্যবাধকতার কথা তো কেউ বলছে না। ধরেন মাঝে মাঝে একটা দুটো এখানে করে গেল, এটা তো হয়তো বা মানুষ খেয়াল না, 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 একটা কিন্তু দুটো- একসাথে যখন দিচ্ছে, না, 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 ভাই, project 12 জন করে মানুষকে যাচ্ছে। দিয়েছে, অনলি 12 জন। শত শত এরকম ব্যাপার মানুষের আছে, বরঞ্চ যদি প্রশাসনে দিতে- কর্মকর্তা, সচিব, এডিশনাল অতিরিক্ত সচিব মিলে শত শত পদের ব্যাপার আছে, বা যুগ্ম সচিব ওগুলো দিতে। হাজার খানিক। আশ্চর্য, সেটা তো সচিবালয়ে প্রত্যক্ষভাবে তাদের জায়গাটা আছেই, তাদের জায়গা কেউ নেয় নাই সচিবালয়ে। আমার বক্তব্য হলো আচ্ছা, এখন আমার যে রাজনৈতিক দলে হয়ে গেছে 10 সেকেন্ড, রাজনৈতিক দলের মধ্যে যদি কেউ যোগ্য মানুষ থাকে, তাহলে তিনি কেন হতে পারবেন না? এটা কোনো মানে ব্যারিয়ারটা কেন? না, এরকম এটাও তো একটা এরকম প্রশ্ন করে আছে। ব্যারিয়ার নাই। আমি আসবো আপনার কাছে আবার, এখন তো বিরতির পরে আবার আপনার কাছে আসবো। দর্শক, বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চাবুকতবাকে। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনি তো বলছিলেন, যদি মনে করেন যে আপনার ওইখানে কথা কিছু বাকি আছে, তাহলে ওইটা বলবেন। আমি প্রশ্নটা রেখে দিই আপনার কাছে। মানে যেহেতু দলীয়করণের প্রশ্ন আসছে, সেই জন্য বলছি, দলীয়করণের বৃত্ত থেকে যদি বেরোনো না যায়, তাহলে তো সংস্কার করা যাবে না। আর সরকার বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু বাস্তবে যা হচ্ছে এগুলো তো জুলাই সনদের। আচ্ছা, ঠিক আছে, আপনি যে দলীয়করণের কথা বলছেন, এটা তো দেখাই যাচ্ছে যে বিএনপির লোকেরা, এটা তো সত্য, অস্বীকার করার তো কোনো বাস্তবতা নাই। এবার প্রশাসন আমলা যারা বা সিভিল ব্রোকারেট যারা, তারাও তো দল করে না, তা তো না, তারাও তো দলেরই। আমরা তো দেখছি বিগত অনেক দিন যাবত। তো সেই দলের লোক যদি পদায়িত হইতে পারে, তো এরা পদায়িত হইলে কি কি অসুবিধা হয়ে যাবে আমি জানি না। আমি কাজ দিয়ে মূল্যায়ন আপনি জানেন না? না, না, আমি বলি, আমি বলছি যে দল করে, সিভিল প্রশাসনের মধ্যে থেকে দল করে যদি তারা পদায়িত হয়, তো সরাসরি যারা দল করে তারা পদায়িত হলে কি অসুবিধা, সেই কথাটা আমি বলছি। আমি একটু আপনাকে বলি, সেরকম করে লোক যদি পদায়িত হয়, তাকে কেন্দ্র করে সেখানে একটা দলীয় বৃত্ত হবে না। না, দলীয় কালচারালি এটা হয় না। এর আগে আমরা দেখি না, এরকম লোক তো ছিল আগেও, সেটা হয়নি। না, আর তিনি যা করতে, সেটা একটু রেখে ঢেকে করবেন, এক ধরনের অন্তত ভদ্রতার কাভারেজ থাকে। না, তারা কি রেখে ঢেকে করে কিনা সেটা সময় আপনি দেখবেন, বিবেচনা করবেন, নিশ্চয়ই তখন আমরা সমালোচনা করতে পারবো। কিন্তু মানে শুরুতেই যদি আমরা বললে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল, এটা অবিচার হয়ে যাবে, এটা অবিচার হয়ে যাবে আমি মনে করি। কারণ রাজনৈতিক দলের মধ্যেও অনেক যোগ্য লোক আছে, থাকতে পারে, সবাই না, একটা বিশাল রাজনৈতিক দল,
হ্যাঁ, এদের দীর্ঘদিনের ত্যাগ স্যাক্রিফাইস আছে, এই গণতন্ত্র পুনরুদ্ধার যদি না হইতো তাহলে তো এই প্রশ্নও আসতো না, এই প্রশ্নও আসতো না। আর পাশাপাশি উনি যেটা বলছেন যে একটা নতুন সরকার, তার তড়িৎ কিছু কর্মসূচি বাস্তবায়নের ব্যাপার আছে। আমরা তো দেখছি প্রতিনিয়ত কাজ আগাচ্ছে না, কোথাও কাজ আগাচ্ছে না, বাধাগ্রস্ত হচ্ছে। আপনি যেমন বলেন সরকার যে কর্মসূচি, তার মধ্যে এই ব্যুরোক্রেসির এটা তো পুরনো প্রবলেম, যে আমলাতান্ত্রিক একটা জটিলতা বলে একটা কথা আছে, যেই কারণে এবার আমরা বাজেটের মধ্যে অনেকগুলো ব্যারিয়ারকে অপসারণ করবার চেষ্টা করছি, অনেকগুলো প্রবলেমকে অন স্টপ সলিউশনে আনবার চেষ্টা করছি, কিন্তু সেটাও তো একেবারে কার্যকর হচ্ছে সর্বক্ষেত্রে তা তো না। এটা তো সুইচ দিলে হয়ে যাবে না। তার মানে বাজেটের কোনো কোনো জায়গাতে এইসব আমলারা বাধা দেওয়ার চেষ্টা করেছে। সেটা বাধা দেওয়ার কথা বলছি না, কিন্তু দীর্ঘসূত্রিতা বা জটিলতা এগুলো তো আছে। এটা আমলাতন্ত্রের নতুন কোনো ইস্যু না, এটা তো পুরনো ইস্যু। এটা সেই জায়গাটা বলছি সামগ্রিক যে আমলাতন্ত্রের এটা সমস্যা। আমরা তো 15 বছর 16 বছরের লিজ নিয়েও আসিনি, আমার সময়টা 5 বছর। আমি সেই টার্গেট করে আমি দ্রুততম সময়ে বিনিয়োগ, বাণিজ্য, ব্যবসা, ডেভেলপমেন্ট কি কি আছে সেই কাজগুলো আমাকে করতে হবে। সেখানে ডেডিকেটেড মানুষ প্রয়োজন আছে, এই বিশ্বাস বা এই প্রয়োজনীয়তাও তো আছে। সেই জায়গা, সেই চিন্তা থেকে করা হয়েছে। আর একজন রাজনীতিবিদ যদি মন্ত্রী হতে পারেন, একজন রাজনীতিবিদ যদি আইন প্রণেতা হতে পারেন, তাহলে একজন মেধাবী, পরীক্ষিত, শিক্ষিত রাজনীতিবিদ এই পদে কেন পদায়িত হতে পারবেন না? এটা একটা ইস্যু। এটা কোনো প্রশ্নই নাই, এটা কোনো ইস্যুও নাই, এটা পারবেন, এক কথায় জবাব দিয়ে দেওয়া যায়। কোনো বিধিনিষেধ তো নাই, সরকারিভাবে আইনগতভাবে তো নাই। জি। আপনি দেবেন তো বিরোধিতা করার কি আছে? কিন্তু একসাথে 12 জন দিচ্ছে, আইন অনুযায়ী তো দিচ্ছেন। 12 জন প্রশাসনে পদ আছে এরকম প্রায় 1000, 1500, 2000, 2500, 3000। আপনি 3000 দিচ্ছেন না। আপনি পুলিশের কাউকে দেওয়া হয় নাই, সিভিল প্রশাসনে দেওয়া হয়েছে, আর্মিতে কাউকে দেওয়া হয় নাই, ব্যাংকে কাউকে দেওয়া হয় নাই। সিভিল প্রশাসনে 12টা জায়গায় 12 জন রাজনীতিবিদকে নিয়োগ দেওয়া হয়েছে। সমস্যা নাই হয়তো জায়গায়। আপনার সাথে আমার তর্কটা হয়ে যাচ্ছে। আমি মনে জি, করি এটা একটু জি। আমাদের দরকারও। পুলিশে বরঞ্চ একটা পলিটিক্যাল লোক দিতেন, যিনি সত্যি সত্যি পলিটিক্স করেন, আইজি বাড়িয়ে দিতেন, তাও চলতো। কিন্তু কারণ এখানে তিনি দেওয়াটা politics ঠিক হয় দেখতেন। নাই। না, এখানের কথা বলছি না, এইখানে বলছি যে একসাথে 12 জন দিলেন, যে 12টাই দিলেন। আপনি যদি এমন হতো যে আপনি মোট 7, 12, 84টা দিয়েছেন, তার মধ্যে 12টা কিংবা ধরেন 40টাই সরকারি, না, তাহলে হয়তো 84টা কিছু কেন? হতো না। প্রতিনিয়ত তো পোস্টিং প্রমোশন 84 না, 100, 200, 500 হচ্ছে, তার মধ্যে প্রতিনিয়ত দিচ্ছেন। হচ্ছে। তার মধ্যে দেন, তাহলে কথা হবে না। যে জায়গায় দেওয়া যায়, নজির আছে, কালচার আছে, বা উনি যেটা বললেন শহীদ ভাই, যে এটা 10% একটা প্রভিশনও আছে, সেই প্রভিশনও তো ব্রেক করা হয় নাই। আমার বক্তব্য ওই জায়গায়। আর এদের কাজও তো আপনি দেখতে পারেন। আমার কথা হলো যে সারা জীবন রাজনীতিবিদরা রাজনীতি করবে, কিন্তু এরা কোনো পদায়নে শুধুমাত্র নির্বাচিত যদি না হয় কোথাও যেতে পারবেন না। এই যে কালচারটা, এই কালচারটাও ঠিক আছে এটা আমি মনে করি না। এটা হলো একটা ব্যাপার। আর একটা হলো এই যে ঠিকাদারির কথা যেটা বলছেন আপনি, যেটা আমি জানি না কি, আমরা তো কাউকে এখন পর্যন্ত কোনো একটা কাজ দিতে পারিনি। কাউকে যদি কখনো কোনো একটা কর্মীর জন্য অনুরোধ করি, তারা দিতে পারে না। এবং তাদের ওই যে ইজিপি যে একটা সিস্টেমের কথা বলে, সেই সিস্টেমের সমস্ত ডকুমেন্ট কম্পিউটারের মধ্যে, এবং কম্পিউটার ইভ্যালুয়েশন করে, তাদের বক্তব্য বলে এটা। এখন এই বাস্তবতায় কে কিভাবে কোথায় কাজ দিয়েছে আমি জানি না। আমি অন্তত প্র্যাকটিক্যালি আমি জানি, আমি যতটুকু জানি যে এইখানে যাকে তাকে কাজ দেবার কোনো সুযোগ নাই। এটা নিয়ে অনেকের আপত্তি যে সেই পুরনো আওয়ামী লীগের লোকরা এখন পর্যন্ত কাজ পাচ্ছে। নির্ধারিত কিছু ঠিকাদার বিভিন্ন ডিপার্টমেন্টে, তারাই বড় বড় কাজ করতে পারে, তারাই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে, অনেকেও করতে পারে না। আপনাকে অনুরোধ করবো যে আপনি নিজের ইয়েটা মেটাবার জন্য, আমি তো আর ডিটেলসটা ওরকম বলতে পারবো না, প্রমাণটা দিতে পারবো না। আজকের সমকালটা যদি পেপার পেলে ভালো, অনলাইনে পড়ে নেবেন খুলনা সিটি কর্পোরেশনের পরে নিউজটা। আর ওনারা কি করে দিয়েছেন, আদৌ দিয়েছেন কিনা সেটা নিশ্চয়ই হয়তো খোঁজ নিতে হবে। না, কিন্তু যদি এরকম দিয়ে দেওয়া থাকে যায় না। protest করবে। আমি যেটুকু জানি এরকম আমরা কাউকে কখনো দিতে পারিনি, বা দেওয়া যায় না। ব্যারিয়ার আছে, নিয়ম আছে, কানুন আছে। টেন্ডারের এবং মধ্যেও টেন্ডার manipulation হয়, আর যেটা টেন্ডার কি এক জানেন না? জায়গায় টেন্ডার দাখিল হয় না আগের মতো, হার্ড কপি নিয়ে দাখিল করে দিলাম। এটা সফটওয়্যারের ব্যাপার। আপনি ঢাকা থেকে, কুড়িগ্রাম থেকে, নীলফামারী থেকে, যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি ড্রপ করে দিতে পারেন। আপনি একটা জয়েন্ট সেক্রেটারি যদি হন না, তাহলে টেন্ডারের বহু ডকুমেন্টস বাইরে দিতে পারেন, যেটা 50% কাজে গিয়ে দিতে পারে। করা যায় না যে তা নয়, কিন্তু সেটা ধরছি না আমি বলছি যে নিউজটা হয়েছে, এইটুকু আপনাকে বললাম। না, নিশ্চয়ই এখন সেটা তাহলে দল কি করবে বা কর্পোরেশন কি করবে, একটা জবাব দেবে যে না, এটা করা হয়নি। আমি কালকে সেরকম কোনো জবাব আসে কিনা তার জন্য অপেক্ষা করবো। শিওর, সেটা তো নিউজ তো হয়েছে, এটা আমি অস্বীকার করছেন, কিন্তু আমার অভিজ্ঞতা যেটা, বা আমি যতটুকু জানি সেই বিষয়টা আমি বললাম, যে ইচ্ছা করলেই যে কাউকে কাজ দেওয়া যায় না, দিতে পারে জি, না। মানি এটা। তাহলে কিভাবে উনি দিলেন আমি জানি না। সবাই এখন আমার পরের প্রশ্নটার কথা বলেন। খুব পরের প্রশ্ন। সংস্কার, জুলাই সনদ বাধাগ্রস্ত হচ্ছে কিনা কি? জুলাই সনদ, সংস্কার গুরুত্বপূর্ণ ইস্যু। অনেকগুলো সংস্কার বাস্তবায়ন আইন এগুলো আমরা করে ফেলেছি, অনেকগুলো বাকিও আছে। আমি মনে করি
সংস্কারের এত কথা, প্রথম সংস্কার হলো 5 বছর পর মানুষ সুন্দরভাবে প্রভাবহীনভাবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্টের অধীনে ভোট দিতে পারবে। আর বিএনপির এই যে যত অন্যায় কাজ আছে এগুলো মানুষ পছন্দ করবে না, অন্য দলকে ভোট দিয়ে দিবে, তারা বিজয়ী হবে। এই গ্যারান্টিটা সংস্কারের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ, এটা বাস্তবায়ন হচ্ছে। আমি একটা বলি, সেকেন্ড থিং, হ্যাঁ বাস্তবায়ন হচ্ছে এবং হবে, নিশ্চিত থাকেন। এবং কোর্টেরও সেই বিষয় নিয়ে অবজারভেশন এবং রায় আছে, হচ্ছে। এটা গেল একটা। আমি মনে করি এটার মধ্যে সমস্ত সংস্কার, রাজনৈতিক দল, সরকার বাধ্য হবে যে 5 বছর পর যদি মানুষের কাছে যাওয়া লাগে ভোটের জন্যে, তাহলে তারা মানুষের যে কাঙ্ক্ষিত সংস্কার, সেই সংস্কার তারা নিজেরা করতে বাধ্য হবে। এটা একটা, কারো চাওয়ারও প্রয়োজন নাই। দ্বিতীয় থিং, যে এই যে আপনার জুডিশিয়াল কমিশন, কি বলে আপনার মানবাধিকার কমিশন, আর একটা কি কমিশন যেন, এই নেক্সট, আমি আইনমন্ত্রী দেখলাম কালকে না পরশুদিন বলেছেন যে এটা মানে অধিকতর পরিমার্জন সংশোধন করে আমরা নেক্সট সংসদে এই বিল উত্থাপন করব। আরও যে বিষয়গুলো বাকি থাকে পর্যায়ক্রমে, আপনার 5 মাস গিয়েছে একটা গভর্নমেন্ট, আপনি আস্থা রাখতে পারেন নিশ্চিতভাবে যে বাকি সংস্কারগুলো যেগুলো জুলাই চার্টারে স্বাক্ষরিত হয়েছে, সেই সংস্কারগুলো পর্যায়ক্রমে এই টার্মের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আপনার সংখ্যা কোথায় সেই জায়গাটা বলেন। কোনটার? মানে না, না, আমার সংখ্যার কথা বলি নাই, আমার সংখ্যার কথা বলি নেই। আমার সংখ্যার ব্যাপার তো আছেই, সেটা অনেক ডিটেলস হয়তো বলতে হবে, আমাকে একটা আলোচক হিসেবে আসতে হবে। আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিচার ব্যবস্থা, সেই জায়গা আপনারা গুড়িয়ে দিয়েছেন। কেন আপনারা সেক্রেটারিয়েট ভেঙে দেবেন? কেন বিচারকদের স্বাধীনভাবে নিয়োগ এটা করবার চূড়ান্ত প্রক্রিয়া সিদ্ধান্ত বন্ধ না করে মান্না দিয়েছেন? ভাই, এইটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না। সমস্ত রাজনৈতিক দলের সাথে আমাদের আলাপ হয়েছে, যারা বিরোধী দল আছে তারাও বলেছে কোর্টে, এখন আসলে এই কোর্টের এই বিষয়ে আলাপ করা ঠিক হবে কিনা আমি জানি না, এখনো 60% থেকে 65% সেই বিগত আমলের জাস্টিস এখনো। এখন তাদের হাতে আপনি এই মুহূর্তে কতটুকু কি দিতে চান, দিতে পারবেন। এখানে তো এরকমও ঘটনা ঘটেছে যে জুডিশিয়াল একটা কুয়ের বাস্তবতা এখানে ছিল, সেটাও তো ছিল। এবং এই বিষয়ে কিন্তু আপনি বিরোধী দল তাদের কাছেও যদি জিজ্ঞেস করেন, তারাও কিন্তু এই বিষয়ে গুরুতর কোনো আলোচনা এই মুহূর্তে আনেননি, এবং তারা এই বিষয়ে একমত অনেক বিষয়। বিরোধী দল এই আপনি যে জুডিশিয়াল ইস্যুটা বললেন, এই ইস্যুটায়, কারণ তাদের সাথে আমার ব্যক্তিগত আলোচনা হয়েছে, সংসদে এটা নিয়ে তারা যে খুব একটা সোচ্চার অন্য অন্য ইস্যুর মতো তা না, কারণ তারাও মনে করছে যে এই বাস্তবতায় জাজেস ডিভিশনে এই পূর্ণ স্বাধীনতা বা সক্রিয়তা তাদের দেওয়া আছে কিনা এই মুহূর্তে, সেটা একটা চিন্তার বিষয়। আজকেই জামায়াতে ইসলাম বা 11 দলের পক্ষ থেকে, মানে তাদের জোটের যে অবস্থা এখন আছে, একটা সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে এই কথা বলা হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল গতকালকে সম্ভবত কোথাও বক্তৃতা করছে, আমি সব পেপারে যা পড়েছি, পার্লামেন্টে কিন্তু ওনারা বক্তৃতা দিয়েছে, আমি নিজে শুনেছি, যে এখনই এই মুহূর্তে এই সুপ্রিম কোর্টের হাতে সবকিছু দিব কিনা, দেওয়া উচিত কিনা, সেটা নিয়েও কিন্তু তারা বক্তৃতা দিয়েছে, পার্লামেন্টে দিয়েছে। এখন তারা আজকে কি বলেছে আমি জানি না, নিশ্চয়ই আলাপ হবে, বিরোধীদের সাথে আলাপ হবে, তারা পার্লামেন্টে বলবে। এখনই যদি সুপ্রিম কোর্ট মানে সেক্রেটারিয়েট বা তাদের সক্রিয়তা স্বাধীনতা পুরোটুকু আপনি দিতে চান, এখনও কিন্তু সবকিছু যে একেবারে মানে আইন মন্ত্রণালয় বা সরকারের হাতে তা না। আপনার আইন মন্ত্রণালয়ের বদলি, পদায়ন, পোস্টিং, প্রমোশন যা কিছু আছে, আপনার আইন মন্ত্রণালয় একটা সুপারিশ পাঠাইতে পারে, বাস্তবায়ন কিন্তু সুপ্রিম কোর্টই করে। আমি তো ধরেন একটা নিয়ম মতো 3 জন আপনারা আছেন, যে কজন এখানে আলোচক থাকে তাদের টাইম একটা নিজে নিজে মনে মনে বরাদ্দ করে দিয়ে এগোই। সেই হিসেবে আপনার এই স্পেলের টাইম নাই, তারপরেও আমি আপনাকে একটা প্রশ্ন করি, মানে এই টাইমটার বরাদ্দ থেকে কেটে কমিয়ে দিব। ধরেন যেহেতু 3টা অঙ্গ আছে, যেটা ডেমোক্রেসির জন্য কমিয়ে, জুডিশিয়ারি, লেজিসলেচার এবং আইনসভা। আচ্ছা, এটার মধ্যে ধরেন আপনি এক্সিকিউটিভ এবং বিচার ব্যবস্থার সাথে রিলেশনটাকে কিভাবে দেখেন? না, রিলেশন এটা স্বতন্ত্রই থাকবার প্রয়োজন আছে, এটা আমরা বিশ্বাস করি, এর জন্য আমরা কথাও বলেছি, এবং আলটিমেটলি সেটা স্বতন্ত্র হবে এবং এই আমলেই হবে, এটা আমরা বিশ্বাস করি। তো জটিলতা যেটা হয়েছে, 2টা স্বতন্ত্র, লেজিসলেচার, আইনসভা, বিচার স্বতন্ত্র প্রতিষ্ঠান, অবশ্যই স্বতন্ত্র বা আলাদা সত্তা বা আলাদা সক্রিয়তা বা আলাদা কর্তৃত্ব, নেতৃত্ব এটা থাকতেই হবে, না হলে একটা কল্যাণ রাষ্ট্র, তো আমরা যেটা কাঙ্ক্ষিত রাষ্ট্রের কথা বলেছি সেটা হবে না। সেটা আমি সময়টার কথা বলেছি, যে এই সময় আপনি এখনই এটা করবেন কিনা, এই বাস্তবতায় সেটার প্রেক্ষাপট হতে পারে। এই সময় না করলে কবে করবেন? না, আমি বলছি যে ধরেন অনেক জাজ সাহেবরা আছেন, তাদের মেয়াদ 6 মাস আছে, যাদের মেয়াদ 1 বছর আছে, যাদের মেয়াদ 3 মাস আছে, এরকমও তো আছে, এরকমও তো আছে। সেই বাস্তবতা বলছি। আমরা চাই না যে জজ সাহেবদেরকেও আগের মতো দাওয়াত দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেখ, বরং প্রাকৃতিক নিয়মে, ন্যাচারাল নিয়মেই যদি তারা বের হয়, তখন যদি নিরপেক্ষ বা কোয়ালিটি বা যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন জাজরা যখন নিয়োগ হবে, তখন এটা করলে এটা অধিকতর। তারপরেও আপনি যেটা বলেছেন, আপনার এই সমালোচনার প্রতি আমি রেসপেক্ট জানাই, নিশ্চয়ই এটা আমরা আলোচনা করব। আপনাকে নিশ্চিতভাবে আইন করে
স্বাধীনভাবে বিচারক নিয়োগের ব্যবস্থা রাখতে হবে। তার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি করতে হয় সেটা করতে হবে। আপনি বিচার বিভাগের স্বাধীনতা যদি দিতে চান তার জন্য লাগবে, এবং সেটা এখন 6 মাস অপেক্ষা করতে আমার সুযোগ নেই। আপনি এখন যদি দেন তাহলে 2টা 4টা বা যতগুলোই বিচারক থাকুক তারা 6 মাসে দেশ উল্টে দিতে পারবে, তাহলে পার্লামেন্ট কি করবে এরকম মনে হয় না। এনিওয়ে, আমি মনে করি আপনি আপনার ধারণা নিয়ে আছেন, এটা থাকতেই পারেন, হয়তো আপনি রাইট, আমি যেটা ভাবছি সেটা একদম আমার ব্যক্তিগত, কিন্তু তারপরেও আবার আপনার মধ্যে দিয়ে সামগ্রিকভাবে মানুষ যেটা জানলো তারা তাদের বিচারটা করবে। যারা বাবু আলম শহীদ খান, আপনি বলেন কি মনে করেন? না, সুপ্রিম কোর্টের যে মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন, 2টা ডিভিশন, তো তাদের যে পৃথক সচিবালয় খুবই ইম্পর্টেন্ট, এবং এই সচিবালয় থাকতে পারে। এই সচিবালয় থাকলেই ওই যে একটা সংখ্যা বলছেন, মানে এগুলো তো আমরা আলাপ করছি, আমরা আসলে জানি না, মানে উনিও কনফার্ম কিনা আমি জানি না, 65% জাজেস ওই 2 বিভাগে আছেন যারা কি ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত বা ফ্যাসিস্টদের দোষর, অনেক কিছু বলতে পারেন আপনি। তো এই 65% চলে যাওয়ার পরে তাহলে তখন ঠিক করা যাবে। এরকম যদি হয় বিষয়টা, তাহলে আর আপনারা ইলেকশন করে দায়িত্ব নিলেন কেন? সো দায়িত্ব নেওয়ার দরকার নেই, দায়িত্ব নেওয়ার দরকার ছিল না। এখানে আপনাকে যা করতে হবে, আপনি যেটা বলছেন এখনই করতে হবে। তো উনি কি করবেন? প্রথম কথা হলো সুপ্রিম কোর্টের জাজেসদের রিক্রুটমেন্টের আইনটা কই? জাজেস রিক্রুটমেন্টে যে 3 মাস পরে একজন চলে যাবে, 6 মাস পরে আরও যাবে, এরকম 50 জন চলে যাবে, আমরা 50 জন নিয়োগ করব, এটা কি ওই আগের স্টাইলে নিয়োগ হবে? উনি যেরকম করে বলছেন আগের স্টাইলে হবে। ইয়েস, ওই তো আমি সেটাই বলছি যে আগের স্টাইল নিয়োগ হবে প্রশ্ন, মানে উনি যেভাবে বলছেন তাহলে আগের স্টাইল নিয়োগ হবে। তাহলে আর কি বিচার বিভাগের যে স্বাধীনতা, এটা নিয়ে তো আলোচনা করার কোনো দরকার নেই, তাহলে এইভাবে চলতে থাকে। না, তাহলে আপনার আইন কোথায়? আপনি রিক্রুটমেন্ট আইনটা করেন। আপনি তো এখনো জাজ নিয়োগ করছেন না, এবং অন্তর্বর্তী সরকারও কিন্তু নিয়োগ দিয়েছিল, তাই না? ডক্টর ইউনূসের গভর্নমেন্টও কিন্তু নিয়োগ দিয়েছিল, তখনও ওনারা কোনো রুল মানে আইন ছাড়া নিয়োগ দিয়েছে, এটাও তো তাদের ঠিক করে নেই। এবং আপনি উপরের তলার জাজদের যে সিনিয়র জাজেরা অনেক ওই যে কি একটা কুয়ের কথা বললেন না, আমি জানি না সে কু করার ক্ষমতা তাদের ছিল কিনা। প্রমাণক বলে জুডিশিয়াল কু বলছেন, হ্যাঁ জুডিশিয়াল কু, প্রমাণক বলে জুডিশিয়াল কু যারা করার কথা ছিল তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, ওরা যায় জুডিশিয়াল কু করবে। অলরেডি তারা আশ্রিত। এই যে আমরা 106-এর রেফারেন্সের কথা বলি, কোথা থেকে রেফারেন্স দিছিল? কেউ ওখানে বসে বসে রেফারেন্স দিচ্ছে, মানে এগুলো অনেক কথা। আপনি ওপেনলি আলোচনা করেন, গণতন্ত্রের জন্য আমি আলোচনাটা আনছি। তো তখন আপনি কতজন জাজকে বিতাড়িত করছেন, বিতাড়িত করে নতুন জাজ নিয়োগ করছেন, তখনও আপনি রিক্রুটমেন্টের যে আইন করার কথা, এর 133টা অধ্যাদেশ করছে না, তখনও কিন্তু অধ্যাদেশ করেনি, ওনাদের ইচ্ছা মতো ওনারা জাজ নিয়োগ করছেন। এমনও জাজ নিয়োগ করছেন যিনি বিদেশে ছিল, ওনার বাংলাদেশে উনি ছিলেন না। তা এখন আপনি যদি এই যে 65% জাজ কখন যাবে, এটার জন্য আমরা অপেক্ষা করতে থাকি। এবং জাজেসরা কি, মানে আমি যদি একটা ক্রুড কোশ্চেন করি, এই যে জাজেসরা আছে তারা কতগুলো জামিন দিচ্ছে? গত 18 মাস প্লাস এই যে 4 মাস 5 মাস হয়ে গেল, মানে গত 24 মাসে জামিন শুনানি। এইসব বিষয় তো আমাদের সিনিয়র আইনজীবীরা, সারা যারা লাল বিপ্লবী ছিলেন, তারাও তো অনেক কথা বলছেন, তারা সবসময় কথা বলছেন। ইভেন ফজলুর রহমান আপনার এমপি, তিনিও কথা বলছেন আগে জুডিশিয়াল সেই ফ্যাসিস্ট আমলে আপনি জামিন নিতে গেলে কি অবস্থা হতো। আপনি এই জাজেরা কি ফ্যাসিবাদের দোসর জাজেরা, এরা কয়টা জামিন দিছে? আপনাকে আমি একটা কেস বলতে পারি মান্না ভাই, যে একজন জামিন পেয়েছেন, একজন অধ্যাপক জামিন পেয়েছেন, জামিন যে বন্ড, সেই বন্ডটা জেলখানে গিয়েছে, 48 ঘন্টা হয়েছে, জেলার এখন পর্যন্ত তাকে ছাড়েনি। তিনি অপেক্ষা করছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে কখন নির্দেশ দেবেন। তিনি জেলে আছেন, জেলার অপেক্ষা করতেছেন, এবং অপেক্ষা করতে করতে কিছুই আর আসলো না। পরশুদিন বিকাল 5টার সময় গিয়েছে, তখন বলা হয়েছে যে বিকাল 5টা বেজে গেছে, আমাদের পক্ষে চেক করা সম্ভব না। আমি জেলখানায় ছিলাম, সো আমি কিন্তু জানি। আপনি যখন জেলখানায় ছিলেন আপনার কী হয়েছে আপনি হয়তো বলতে পারেন আমাদের সাথে। আমাকে বিকাল 5টার মধ্যে আমার জামিন গেছে, আমাকে বলা হয়েছে যে আপনার জামিন আসছে, আপনি অপেক্ষা করেন। আমাকে লক আপ করেনি, আপনি লক আপটা বুঝলেন, উনিও জেলে থাকে, লক আপ করেনি, লক আপের বাইরে আমাকে একটা চেয়ার দিয়ে বসে রাখছে, 5টা থেকে 7টা পর্যন্ত বসিয়ে রাখছে, জেল গেটে থাকে না। 7টার সময় জেল গেটে ডাকছে, 7টা থেকে 9টা পর্যন্ত জেল গেটে নানান কোয়ারি, এখানে ফোন করে, ওখানে মেল পাঠায়, ওখানে SMS করে, এরকম করতে করতে মানে 9টা 9:30 তখন আমি বুঝছি। আমি তখন জেলারকে বললাম, ডেপুটি জেলার সাহেব ছিলেন না, আমি বললাম ভাই আমার যদি বাইরে না যেতে দেন, আমার যদি জামিনের বিষয়ে কোনো থাকে, আমাকে ভাই ওখানে পাঠিয়ে দেন, আমাকে এখানে বসে রাখছেন কেন? তখন আমি কিন্তু খাই নেই, আমার ডায়াবেটিস আছে। আমি বললাম আমি খাই নেই, আমার ডায়াবেটিস আছে, আপনি আমাকে বসে রাখছেন কেন? তারপরে 9:30টার সময় তাদের কোয়ারি শেষ হয়েছে, আমি বের হচ্ছি। এই ভদ্রলোক একজন অধ্যাপক
তার গত 48 ঘন্টার মধ্যে কোয়ারি শেষ নেই। আমরা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলতেছি, আমরা জাজদের কথা বলতেছি, আমরা ওইখানকার আইনের কথা বলতেছি, আমরা ওখানকার সচিবালয়ের কথা বলতেছি। আপনার যদি দেশে গণতন্ত্র, আপনি যে গণতন্ত্রের কথা বলছেন যে এই যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, নিশ্চয়ই হবে, কীরকম হবে আমরা জানি না, তত্ত্বাবধায়ক সরকার হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ভালো নির্বাচন হলে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হবে, যেটা আমরা গত 15 বছরে বা গত 10 বছরে দেখি নাই। তো সেইখানের সেটা তো আরেকটা জিনিস, সেটা একটা নির্বাচন। কিন্তু আপনার যদি জুডিশিয়াল সার্ভিস বা জুডিশিয়াল যে ব্যবস্থা আছে সেটাকে যদি আপনি না করেন, আপনি যে আরেকটা কথা বলছেন ওখানে যাই, জুডিশিয়াল তো অনেক আলোচনা করে ফেললাম। আপনি যে গুম কমিশন, মানবাধিকার কমিশন, এটা কিন্তু কোনো কমিশন হচ্ছে না। যে আইনটা করা হচ্ছে, যার যে খসড়াটা আসছে, সেখানে গুমের তদন্ত করবে পুলিশ। ইয়েস, পুলিশই তো করার কথা, কারণ সিআরপিসি আপনি পরিবর্তন করেনি। আমাদের নোবেল লরেট সাহেব যখন এই অধ্যাদেশটা করছেন তখন সিআরপিসির ওই পরিবর্তন তো করেনি, কারণ সিআরপিসি অনুযায়ী তদন্তের কাজ পুলিশে। আচ্ছা ঠিক আছে, ওটার সুবিধা নিয়ে আমরা এখন তদন্ত করবে পুলিশ, মানবাধিকার কমিশন হবে না। এবং এইখানে যে আপনি যে আইনটার যেভাবে খসড়াটা তৈরি করা হয়েছে তাতে গুমের শাস্তি, গুম কি হবে, এইসব নিয়ে কিন্তু অনেক আলোচনা হওয়ার দরকার আছে। অলরেডি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ওটার মন্ত্রণালয়ের নাম বোধহয় চেঞ্জ হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তো তারা কিন্তু এটা অলরেডি ওয়েবসাইটে দিয়েছে, তো মানুষজন হয়তো অংশগ্রহণ করবে। বাট যে সমস্ত অধ্যাদেশ খুব ইম্পর্টেন্ট ছিল সেই অধ্যাদেশগুলোকে আমরা আইনে পরিণত হতে দেখিনি। এবং এই অধ্যাদেশগুলো নিয়ে যদি এইরকম একটা কাটাছেঁড়া করা হয়, তাহলে কিন্তু ওই যে গণতন্ত্রের পক্ষে এগিয়ে যাওয়ার যে কথা আমরা বলছি ওটা কিন্তু কার্যকর করতে অনেক অসুবিধা হবে। জনাব আশরাফ কায়সার, এটা রিলেটেড প্রশ্ন আছে, সেটা আমি পরে করব। মানে আমার প্রথম প্রশ্ন শেষ হলে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া কেমন হওয়া উচিত, এটা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে কমিশনে, এবং বিএনপি অনেক ক্ষেত্রে অ্যাগ্রি করেছে। সামনে এই নিয়োগগুলো কি ওই বেসিসে হবে কি না? আর পরের প্রশ্নটা করিনি, এই যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা হবে বলছেন উনি, এই সব বিচারকদের রিটায়ারমেন্ট হয়ে গেলে তো আর হবে না, আগেই হবে, তাহলে রিস্ক থাকছে না? আমি আপনাকে বলি, যেই সংস্কারের আলোচনাগুলো হচ্ছে, এই প্রত্যেকটি বিষয়ে সবচেয়ে যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকে সেটা বিএনপি। এই যে বিচারালয়ের অবস্থা, এই যে অনিশ্চিত তত্ত্বাবধায়ক সরকার এবং মানবাধিকারের অবস্থা, বিএনপি তার সবচেয়ে বড় ভুক্তভোগী। কিন্তু এখন বিএনপি সরকার গঠন করেছে, তারপরের থেকে তার সুর আমরা বদলে যেতে দেখলাম। আমার ধারণা যে বিএনপি এই যে যদি কিন্তু দিয়ে যে কথা বলছে, এটি তাদের, আপনি যদি 10 বছর পরে এই আলোচনাটা করেন, তাদের ঐতিহাসিক ভুল হিসাবে তারা বিবেচনা করবে। যেমন আমি আপনাকে বলি, ইতিমধ্যেই কিন্তু গুমের অভিযোগ উঠেছে সরকার গঠনের 5 মাসের মধ্যে। কাদের ব্যাপারে? কোস্ট গার্ডের ব্যাপারে। তাহলে আপনি যদি পুলিশকে দিয়ে তদন্ত করেন, গুমের 90% অভিযোগ তো পুলিশের বিরুদ্ধে, অতীতে তাই দেখেছি। শেখ হাসিনার নিষ্ঠুর শাসনে তো আমরা তাই দেখেছি। র্যাবের বিরুদ্ধে, ডিজিএফআইয়ের বিরুদ্ধে, যার পোশাক আছে তার বিরুদ্ধে। এখন তদন্তের দায়িত্ব পুলিশ করবে এবং অন্যান্য বাহিনীর ব্যাপারে অভিযোগ করতে হলে বাহিনীর অনুমতি নিয়ে করতে হবে। তাহলে গুমের আদৌ কোনো তদন্ত হবে, কোনো বিচার হবে এবং নাগরিকের নিরাপত্তা এবং এটি কি কোনোভাবে নিশ্চিত হলো না। এবং আমরা এই জন্য 5 মাসের মধ্যে গুমের অভিযোগ পাওয়া, এবং তার পরিবার পরিজন প্রকাশ্যে বলে দিয়েছেন যে ছেলেটিকে কোস্টগার্ড নিয়ে গেছিল, মোটরসাইকেলটি তারা ফেরত দিয়ে গেছে এবং বলেছে এই মোটরসাইকেল কখনো তাদের অফিসে যায় নাই। এই যে ঘটনাগুলো, আমরা তো সেই শেখ হাসিনার ক্রসফায়ারের গল্প, চিত্রনাট্য, দুর্বল এবং সেই গুমের গল্পের মধ্যে আবার পড়ে যাচ্ছি। বিএনপি খুব মানে চাইলেই এই জায়গাটি ডে 1-এ ঠিক করে ফেলতে পারতো, যখন তারা অধ্যাদেশগুলো আইনে পরিণত করে। গুম কমিশন এবং মানবাধিকার কমিশনের ব্যাপারটি তাদের অ্যাজ ইট ইজ নেওয়া উচিত ছিল। দেখুন, আমি কিন্তু ওই কথায় ভুলতে রাজি না যে এর চেয়ে ভালো আইন করব। বাংলাদেশের ইতিহাস বলে না শাসক দল ভালো আইন করে, সে ছেলে ভুলানো কথা বলতে পারবে, কিন্তু সেটা দিয়ে এর চেয়ে ভালো আইন হবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু আমরা পাই না। আর আমাদের এর চেয়ে ভালো আইন দরকার নেই, আমাদের যেটা ছিল সেটিকে আইনে পরিণত করলে তারপরে যদি করে ওটা বাড়তি পাওনা হতো। আচ্ছা, এখন বিচার বিভাগের যে অবস্থা, শোনেন, এই বিচারকরা কবে কে বিদায় নেবে, কে ফ্যাসিস্টের দোষর ছিল, এইভাবে মুখ চিনে চিনে কি রাষ্ট্রের সংস্কার হতে পারবে?
একদম হতে পারবে না। এগুলো সময় ক্ষেপণের একটা কৌশল। এবং আপনি ঠিক বলেছেন, বিএনপির সুবর্ণ সুযোগ গেছে প্রথম 5 মাস এবং আরেকটা মাস আছে। তারপরে তার দলের অন্যান্য কীর্তিকলাপ, অন্যান্য দুর্বলতা, অন্যান্য অপরাধসমূহ তাকে কি আর সংস্কারের দিকে যেতে দিবে? তার ভেতরে চেপে বসবে ক্ষমতায় কি করে আবার থাকা যায়, কি করে নির্বাচনটিকে প্রভাবিত করা যায়। দেখুন, আমি সত্যিই চাই এই কথাগুলো যেন আমাদের 5 বছর পরে বলতে না হয়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটি আমাদের বলতে হয়। কাজেই আমি মনে করি বিএনপি, এবং আপনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছিলেন, আমি একেবারেই নিশ্চিত না তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি, কোথায়, মানে কাদের দ্বারা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এই জিনিসগুলো দিনের আলোর মতো আপনি পরিষ্কার করছেন না কেন, যে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হবে, যাতে আগামী 5টি তত্ত্বাবধায়ক সরকার নিয়েও আমার কোনো অনিশ্চয়তা না থাকে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেখুন, এই যে কর্পোরেশনে বিএনপির 12 জনকে দেওয়া হয়েছে, এখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কি কিন্তু যদি আপনি এই কায়দায় এগুতে থাকেন, আপনাকে ধন্যবাদ। তাহলে আমার হাতে রাষ্ট্রের সময় যতটা নেই। ক্ষতি হওয়া সম্ভব সেটি হয়ে যাবে। জি, থ্যাংক ইউ। সবার জন্য 1 মিনিট করে সময় হবে, আপনি বলেন। না, আমি বলছি না যে বিএনপির এই 5 মাসের সমস্ত সমস্যার সমাধান আমরা করে ফেলছি। আমাদের ভুল আছে, ব্যত্যয় আছে, এটা সত্য। বা দীর্ঘদিন আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, এখন যারা আছি সকলেই প্রায় নতুন, পুরনো মানুষও নাই। এর মধ্যে আমাদের ব্যত্যয় হতে পারে, ভুল হতে পারে। আমি যেটা বলছিলাম, এটা তো সত্য যে কি মানিকের মতো, কি ওর নাম শফিকুর রহমান মানিকের মতো বিচারপতি এদেশে ছিল তো, নিজামুল হক নাসিমের মতো, এবং আওয়ামী লীগের অনেক, ছাত্রলীগের যারা নেতা পঙ্কজ নাত্তার সহ, এবাদত হোসেন সহ অনেক ছাত্রলীগের, আপনি তো কর্পোরেশনের কথা বললেন, তাদেরকে জাজ বানিয়ে দেওয়া হয়েছিল এবং অনেকেই এখনো আছে। এখন তাদের আপনি দিবেন কি দিবেন না, বা এখনই দিবেন, সেটা নিশ্চয়ই আছে, সিদ্ধান্ত নেবেন, আলোচনা করবেন, এটা নিয়ে আমার কোনো ডিবেট নাই। বা আরও আগে হলে ভালো হতো হওয়ার দরকার আছে। আর যেটা বললেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটা তো মান্না ভাইরা এই কমিশনে বসে দীর্ঘদিন একটা রূপরেখা তৈরি করে ফেলেছে, যে এর গঠন প্রক্রিয়া কেমন হবে, কী হবে, সেটা তো জুলাই চার্টারের মধ্যে আছে। এর বাইরে তো আমাদের যাবার কোনো সুযোগ নাই, কেন আমরা যাব? তারপরেও আমাদের ভুল ব্যত্যয় নিশ্চয়ই 5 মাসে আছে, আরও ডেভেলপমেন্ট। একটা রাষ্ট্র এই 5 মাসের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত নানান ধরনের অনিয়ম অন্যায় একটা বাসা বেঁধে আছে। এখানে ইচ্ছা করলেই আপনি একেবারে সব একেবারে মানে সিরাতুল মুস্তাকিম বা একেবারে মানে কল্যাণ রাষ্ট্র করে ফেলতে পারবো এই আশাও আমরা করি না। তবে নিশ্চয়ই আমরা যেই কাজগুলো করছি, আমাদের ইচ্ছা, ইন্টেনশন, প্রধানমন্ত্রীকে দেখছেন বা মন্ত্রী পরিষদকে দেখছেন, আমি মনে হয় কিছু পার্থক্য আছে। যেমন গুমের কথা বললেন, আমি শুনি আশরাফ ভাইয়ের কথা একটা শুনি, আমি শেষ করি 10 সেকেন্ডে। বেসিক ওইটা সারা গুমের কিন্তু এই 5 মাসে কোনো অভিযোগ আমি পাইনি, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কোনো অভিযোগ পাইনি। কিছু পরিবর্তন তো হয়েছে জেলখানায়। আমরা তখন ভাই যেটা বললেন, শহীদ ভাই, জেল গেট থেকে বের করে কোথায় নিয়ে যাবো এই নিশ্চয়তাও ছিল না। এখন তো এই নিশ্চয়তাটা আছে, জেলখানা থেকে বের করে গুম করে নেওয়া হবে না, এতটুকু তো আছে। জেলের মধ্যে কিছু পরিবর্তন তো হয়েছে, কিছু পরিবর্তন যে হয়নি চেয়ারে বসায় রাখে এরকম তো কোনো এরকম না, কিছু পরিবর্তন হয়েছে, আরো পরিবর্তন হলে ভালো হইতো, এটা আমি স্বীকার আবু করি। আলম মোহাম্মদ শহীদ খান, না, 1 মিনিট। আপনি বিশাল পাহাড়ের স্তূপ, অনেক কিছু আছে। তো এখন আপনি পাহাড় ভাঙতে হলে তো আপনার ডিনামাইট লাগবে না, ডিনামাইট লাগিয়ে দিবেন, পাহাড়টা ভাঙবেন, রাস্তা তৈরি করবেন। এখন ওইখানে যদি আপনি হাতুড়ি বাটাল নিয়ে কয়েক হাজার শ্রমিক লাগিয়ে দেন, তো এটা তো পাহাড় ভাঙবেও না, পাহাড়ে যেতে পারবেন না। সো বিএনপিকে ঠিক করতে হবে যে আপনার যে এই স্তূপের উপরে বসে আছেন, যে আবর্জনা বলেন, ফ্যাসিজম বলেন, অগণতন্ত্র বলেন, কর্তৃত্ববাদ বলেন, দুর্নীতি বলেন, মানে এরকম 100টা আইটেম ধরেন আছে, এই যে পাহাড়টা তৈরি আছে, তো পাহাড়টা আপনার ভাঙতে হবে। তা আপনি যদি মানে এইরকম করে চলেন, হাতুড়ি বাটাল নিয়ে ভাঙার চেষ্টা করেন, সেটা কখনোই হবে না। সো ইউ হ্যাভ টু অ্যাক্ট, সোজা কথা। সেই অ্যাকশনটা মানুষ কিন্তু দেখতে চায়। এখন পর্যন্ত ওই যে বললো যে গুমের একটাই ঘটনা ঘটছে, বাট ওই ঘটনার কি তদন্ত হয়েছে? কাউকে কি জিজ্ঞাসা করা হয়েছে? না, জিজ্ঞেস করেনি, হওয়া উচিত, কিন্তু এটা 1 মাস আগের ঘটনা, তাই না? যদি আমার মনে পড়ে, যে আশরাফ সাহেব আরও বলতে পারবেন যে ওই ঘটনার ব্যাপারে তো আপনি এখনো কোস্টগার্ডের কাউকে জিজ্ঞাসাই করেন নি রে ভাই। তো এই যে নাটক, মানে এই যে বয়ান অথবা ন্যারেটিভ, ওই সময় যে ন্যারেটিভ, একই গল্প, এখানে গেলাম, তারপরে ওদের পক্ষ থেকে একজন লোক এসে হামলা করলো, তারপরে গোলাগুলি হলো, এই বেটা মরে গেল বেচারা। এখন একরাম হত্যার জন্য তো আপনি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতেছেন না আইসিটিতে, একরাম কীভাবে কোন সব রেকর্ড টেকর্ড আছে। তো এখন তাহলে ওইরকম হবে নাকি? তাহলে ওইরকম একটা পরিবর্তনের পরে তাকে কি ডাকা হবে? আপনি এখন ডাকেন, এখন জানেন, বিচার করেন বা তদন্ত করেন, তদন্ত করে ওকে উদ্ধার করেন, বা কী হয়েছে দেখেন। তো এটা কিন্তু করছে না, তারপরে অ্যাকশনে যাইতে হবে, সোজা কথা। জি, থ্যাংক ইউ। আশরাফ স্যার। পান্না ভাই, আমি যেটি বলবো যে সংস্কারের যে পথরেখা, সেটি বিএনপি উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। ধরেন তার কিন্তু ডিসেন্ডিং ওপিনিয়ন আছে অনেক জায়গাতে, সেটা আমরা তখনও লক্ষ্য করেছি। কিন্তু আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে ইশতেহারে বলেছেন, তো সেটির গঠন প্রক্রিয়া বিএনপির মতোই যদি হয়,
সেটির পথরেখাটা কি, কবে হবে? আপনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বিএনপির ওপিনিয়নেই যদি হয়, সেটির রূপরেখা আপনাকে পরিষ্কার করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ব্যাপারে আমরা 2-4টি যে নজির দেখতে পেয়েছি, সেটি কিন্তু সুখকর না। এবং এই প্রক্রিয়া যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, তাহলে আমাদের মনে হয় সংস্কারের যে আশাটা ছিল, সেটি একেবারে নিম্ন স্তরে গিয়ে হয়তো কিছু দূর থাকবে। কিন্তু আমাদের শুধু আমি কিন্তু বলতে চাই, বিএনপির জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। দেখেন, রাজনীতিবিদদের এই যে শেখ হাসিনার শাসনামল নিয়ে এত কথা বলি, মূল ঘাটতি সুশাসনের। এখন বিএনপির সংগঠনের উপরে তাদের কতটুকু কন্ট্রোল আছে, এটা কিন্তু প্রশ্নবোধক। কিন্তু আপনি তো সরকার পরিচালনায় সুশাসনের দিকে হাঁটতে পারতেন, বিচারালয়ে সুশাসনের দিকে হাঁটতে পারতেন, নাগরিক অধিকারের জায়গায় সুশাসনের দিকে হাঁটতে পারতেন। বিএনপি কাদের বুদ্ধিতে এবং কেন সেইটা এই করা জায়গাটি ধোয়াটে করে রেখেছে আমি ঠিক জানি না। থ্যাংক ইউ। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শেষ করব, প্রশাসন কেমন চান? এরকম চাই যাদের কাছে সহজে যাওয়া যায় এবং সহজে গিয়ে কথা বলা যায়, আমার অভিযোগ বলতে পারি, আমার চাওয়া বলতে পারি এবং তার একটা সদুত্তর পাই। সাধারণ মানুষের সাথে প্রশাসনের তো কোনো যোগাযোগই নাই। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা সুশাসনের জন্যে। আসলে শাসন করে কারা? মন্ত্রীও ওরকম করে শাসন করে না, যেরকম করে শাসন ওসি সাহেব করেন। আর আজকাল তো ওসি আবার 2-3 করে হয়ে গেছে একটা থানায়। তারা যেরকম করে সেরকম করে হয়তো এসপি সাহেবও করে না। একেবারে নিম্ন স্তর থেকে উপর স্তর পর্যন্ত এই রকম একটা প্রশাসন চাই, যেটা একেবারে জনগণের দোরগোড়ায় যেতে পারে এবং সম্পর্কটা পারস্পরিক, গণতান্ত্রিক এবং আরও ভালো করে বললে দান্দিক হতে পারে। আর সেই লক্ষ্যেই আমরা বলছি যে কোনো ক্রমেই পুরনো দৃষ্টিভঙ্গি নিয়ে এই পথে হাঁটলে চলবে না। পুরো জিনিসটাকে খোল নলচে বদলে দেওয়ার জন্যে পুরো অ্যাপ্রোচটা বদলাতে হবে, নিজের মননের মধ্যে পরিবর্তন আনতে হবে। আপনি কি এখনও বসিং করতে চান? আপনি মন্ত্রী, সেই জন্য কেমন নির্দেশ দেবেন? নাকি আপনি মন্ত্রী আরও বেশি করে জনগণের বন্ধু হবেন? এবং সেরকম করে যদি করতে চান, তাহলে প্রশাসন সহ বিচার বিভাগ, আইন বিভাগ, সব জায়গাতে এই রকম জনবান্ধব প্রতিষ্ঠান, সংগঠন গড়ে তোলা আমাদের এখনকার দরকার। সংস্কারের উপরে বিস্তারিত কথা বলবার সুযোগ নেই। আর যারা আলোচনা করেছেন তারা বলেছেন শুধু এই কথা বলতে হবে, সংস্কার যাই করতে চাই তার সময় এখন। সময় যত চলে যাবে তত আপনাদের হাতের বাইরে চলে যাবে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।